একটা সময় ছিল যখন পাবলিক রিলেশনস বা পিআর মানেই ছিল খবরের কাগজের কাটিং জমানো আর টেলিভিশনের ক্লিপিংস। কিন্তু সেই যুগ এখন পুরোপুরি অতীত। তো চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে পিআরের এই জগৎটা প্রেস রিলিজ থেকে পিক্সেল আর অ্যালগোরিদমের যুগে এসে পৌঁছালো। আজকের ডিজিটাল দুনিয়ায় এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবায়, কারণ এখন যে কোনো ব্র্যান্ড বা কোনো ঘটনার অস্তিত্ব অনেকটাই নির্ভর করে তার অনলাইন উপস্থিতির উপর। মানে যদি অনলাইনে এর কোনো চিহ্নই না থাকে তাহলে বেশিরভাগ মানুষের কাছে সেটার কোনো অস্তিত্বই নেই, তাই না? আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। প্রথমে বুঝব ডিজিটাল পিআর আসলে কি, তারপর দেখব এর সাথে পুরনো দিনের পিআর এর পার্থক্যটা কোথায়। এরপর সোশ্যাল মিডিয়া, এআই এর প্রভাব আর ডিজিটাল রেপুটেশন ম্যানেজমেন্টের মতো ইন্টারেস্টিং বিষয়গুলো ছুঁয়ে যাব। আর সবশেষে এর নৈতিক দিকগুলো নিয়েও আলোচনা করব। আচ্ছা, তাহলে চলুন সরাসরি প্রথম অধ্যায়ে চলে যাই। এখানে আমরা বোঝার চেষ্টা করব যে এই ডিজিটাল পিআর জিনিসটা আসলে কি আর এটা কিভাবে প্রভাব বিস্তারের খেলাটাকে বদলে দিয়েছে। দেখুন, সংজ্ঞাটা কিন্তু বেশ সহজ। পিআরের মূল ভিত্তিটা কিন্তু একই আছে। সেটা হলো তৃতীয় পক্ষের বিশ্বাসযোগ্যতা। মানে অন্য কেউ যখন আপনার ব্র্যান্ডের সুনাম করে। আগে এই কাজটা করতেন সাংবাদিক বা টিভি চ্যানেল, আর এখন সেই জায়গায় এসেছেন অনলাইন সাংবাদিক, ব্লগার, ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট। সোজা কথায় মাধ্যম বদলেছে কিন্তু মূলনীতিটা একই রয়ে গেছে। এবার চলুন প্রচলিত আর ডিজিটাল পিআর এর মধ্যেকার আসল পার্থক্যগুলো একটু খুঁটিয়ে দেখি। আর এই পার্থক্যটা কিন্তু শুধু টিভি আর ওয়েবসাইট বা প্রিন্ট আর অনলাইনের মধ্যে সীমাবদ্ধ নয়। এদের কৌশল আর লক্ষ্যের মধ্যেও কিন্তু আকাশ-পাতাল তফাৎ রয়েছে। পুরনো দিনের পিআর ছিল অনেকটা রেডিওর মতো, যেখানে ব্র্যান্ড শুধু কথা বলতো আর মানুষ শুনত। মানে এটা ছিল একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। কিন্তু ডিজিটাল পিআর হলো একটা কনভারসেশন, একটা কথোপকথন। এখানে ব্র্যান্ড আর দর্শক দুজনে কথা বলতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে একেবারে নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করে বার্তা দেওয়া যায়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন, যেখানে প্রচলিত পিআরের লক্ষ্য ছিল শুধু জনমত তৈরি করা বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো, সেখানে ডিজিটাল পিআরের একটা বড় লক্ষ্য হল এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আরও ভালো করা। আর এর সাফল্য মাপা হয় ব্যাকলিঙ্ক বা ডোমেইন অথরিটির মতো একদম সুনির্দিষ্ট মেট্রিক দিয়ে। তবে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা হলো কন্টেন্টের জীবনকাল। একটা খবরের কাগজের নিউজের প্রভাব হয়তো বড়জোর একদিন থাকে, কিন্তু একটা ভালো অনলাইন আর্টিকেল বা ব্লগ পোস্ট কিন্তু বছরের পর বছর ধরে রেলেভেন্ট থাকতে পারে আর ট্রাফিক জেনারেট করতে পারে। এই যে ব্যাকলিঙ্ক শব্দটা, এটা ডিজিটাল পিআরের দুনিয়ায় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সহজ করে বললে, যখন একটা নামকরা নির্ভরযোগ্য ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক তার কন্টেন্টে যুক্ত করে, তখন গুগল এটাকে একটা ভোট অফ কনফিডেন্স বা আস্থার ভোট হিসেবে দেখে। যত বেশি এমন ভোট পাবেন, গুগল আপনাকে তত বেশি বিশ্বাস করবে আর সার্চের ফলাফলে আপনার সাইটকে ওপরের দিকে দেখাবে। এটা আসলে একটা দীর্ঘমেয়াদী ডিজিটাল অ্যাসেট। এই উক্তিটা কিন্তু ডিজিটাল পিআরের পুরো কৌশলটাকে এক লাইনে বলে দেয়। এখনকার পিআর প্রফেশনালদের শুধু মানুষকে নয়, গুগলের অ্যালগরিদমকেও খুশি করতে হয়। অনেক সময় একটা ক্যাম্পেইনের মূল সাফল্যই হয়ে দাঁড়ায় একটা শক্তিশালী ব্যাকলিঙ্ক অর্জন করা, কারণ এটা একটা ব্র্যান্ডের অনলাইন ভিজিবিলিটিকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে। ডিজিটাল পিআরের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা হলো সোশ্যাল মিডিয়া। চলুন এইবার দেখি ব্র্যান্ডগুলো কিভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষের সাথে একেবারে সরাসরি সংযোগ তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় সফল হতে হলে কিন্তু একটা গোছানো পরিকল্পনা লাগে। যেমন সব প্ল্যাটফর্মে একই কন্টেন্ট দিলে চলবে না। একটা কন্টেন্ট ক্যালেন্ডার মেনে নিয়মিত পোস্ট করা, মানুষ কী নিয়ে কথা বলছে তা সবসময় নজরে রাখা, সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা আর ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করা, এই সবগুলোই একটা সফল কৌশলের অংশ। সোশ্যাল মিডিয়ার আসল শক্তিটা কি তা বোঝানোর জন্য আইস বাকেট চ্যালেঞ্জের চেয়ে ভালো উদাহরণ আর হয় না। কোনো বড় বাজেট বা বিজ্ঞাপনের এজেন্সি ছাড়াই শুধুমাত্র মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলনটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার শক্তি।
বার্গার কিং এখানে প্রযুক্তি আর ক্রিয়েটিভিটিকে কি দারুণভাবে কাজে লাগিয়েছে। তারা তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ম্যাকডোনাল্ডসের লোকেশনকেই নিজেদের প্রচারের জন্য ব্যবহার করে ফেলল। এই মজার ক্যাম্পেইনটা শুধু খবরের শিরোনামই হয়নি, তাদের অ্যাপ ডাউনলোডের সংখ্যাও কিন্তু হুহু করে বাড়িয়ে দিয়েছিল। আমাদের দেশেও কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুব কার্যকর। যেমন ধরুন, বিকাশ যখন তাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করল, তখন তারা তরুণদের কাছে পৌঁছানোর জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় কিছু কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করেছে। আর এটা দারুণ কাজও করেছে, কারণ ইনফ্লুয়েন্সারদের কথা মানুষ বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত সুপারিশ হিসেবে গ্রহণ করে। এবার আমরা এমন একটা প্রযুক্তি নিয়ে কথা বলবো যা পিআরের দুনিয়াকে একেবারে আমূল বদলে দিচ্ছে। হ্যাঁ, আমি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং বিগ ডেটার কথা বলছি। এই প্রযুক্তিগুলো এখন অনুমান নির্ভর জনসংযোগকে একটা ডেটা চালিত বিজ্ঞানে পরিণত করছে। এই সংখ্যাটা কিন্তু বিশাল, ৬৯%। এর মানে হল আর কয়েক বছরের মধ্যেই এআই ব্যবহার করাটা কোনো অপশন থাকবে না, বরং এটা একটা বেসিক স্কিল বা মৌলিক দক্ষতায় পরিণত হবে। যারা এই প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিতে পারবেন, তারাই কিন্তু এই ফিল্ডে এগিয়ে থাকবেন। এআই এখন অনেক কাজকে কি সহজ করে দিয়েছে দেখুন তো। প্রেস রিলিজ বা সোশ্যাল মিডিয়ার পোস্ট লেখা থেকে শুরু করে অনলাইনে কে আপনার ব্র্যান্ড নিয়ে ভালো কথা বলছে বা খারাপ কথা বলছে তা খুঁজে বের করা, এমনকি ভবিষ্যতে কোন ট্রেন্ড আসতে পারে বা কোনো সংকট তৈরি হতে পারে কিনা তার পূর্বাভাস দেওয়া, এই সব কিছুই এখন এআই এর মাধ্যমে করা যাচ্ছে। এর ফলে পিআর প্রফেশনালরা এখন কৌশলগত কাজে আরও বেশি সময় দিতে পারছেন। বিগ ডেটা ব্যবহারের একটা অসাধারণ উদাহরণ হল নেটফ্লিক্স। তারা দর্শকদের কোটি কোটি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে বের করে ফেলে যে কোন দর্শকের কী পছন্দ, আর সেই অনুযায়ী তারা শুধু নতুন শোই বানায় না, তাদের পিআর ক্যাম্পেইনগুলো সেভাবেই সাজায়। আর এর ফলে তারা প্রতি বছর কাস্টমার ধরে রাখতে $1 বিলিয়ন বেশি সাশ্রয় করে। ভাবা যায়? ডিজিটাল যুগে একটা ব্র্যান্ডের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার সুনাম বা রেপুটেশন। চলুন এবার দেখি কিভাবে এই ডিজিটাল খ্যাতি তৈরি করা হয় আর রক্ষা করা হয়। অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট মূলত দুই ধরনের হয়। একটা হলো প্রোঅ্যাক্টিভ বা সক্রিয়, যেখানে কোনো সমস্যা হওয়ার আগেই ভালো রিভিউ, পজিটিভ ব্লগ পোস্ট ইত্যাদির মাধ্যমে একটা শক্তিশালী ইতিবাচক ইমেজ তৈরি করা হয়। অন্যটা হলো রিঅ্যাক্টিভ বা প্রতিক্রিয়াশীল, মানে কোনো নেগেটিভ ঘটনা বা খারাপ রিভিউ এলে সেটার দ্রুত এবং স্বচ্ছভাবে মোকাবেলা করা। একটা সফল ব্র্যান্ডের জন্য দুটোই কিন্তু সমানভাবে জরুরি। এই কথাটা কিন্তু ১০০% সত্যি। এখন আর কোম্পানির সুনাম রক্ষা করা শুধু পিআর ডিপার্টমেন্টের কাজ নয়। যে কোনো একজন সাধারণ কর্মীর একটা ভুল টুইট বা গ্রাহকের সাথে করা একটা খারাপ আচরণের ভিডিও একটা ব্র্যান্ডের জন্য বড়সড় সংকট তৈরি করে ফেলতে পারে। তাই রেপুটেশন ম্যানেজমেন্ট এখন কোম্পানির সবার সম্মিলিত দায়িত্ব। এই যে এত শক্তিশালী সব প্রযুক্তি, এগুলো যেমন একদিকে অনেক সুযোগ তৈরি করেছে, তেমনি জন্ম দিয়েছে অনেক জটিল নৈতিক প্রশ্নের। আমাদের আলোচনার একদম শেষ পর্বে আমরা ডিজিটাল পিআরের এই নৈতিক চ্যালেঞ্জগুলো নিয়েই কথা বলবো। অ্যাস্ট্রোটার্ফিং শব্দটা হয়তো নতুন লাগতে পারে, কিন্তু এটা ডিজিটাল যুগের একটা বড় ধরনের প্রতারণা। ব্যাপারটা হলো, বট বা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এমন একটা আবহ তৈরি করা হয় যেন কোনো একটা পণ্য বা মতামতের পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন আছে, কিন্তু আসলে এর পেছনে থাকে কোনো গোপন পৃষ্ঠপোষক। এটা স্বচ্ছতার নীতিকে পুরোপুরি নষ্ট করে দেয় এবং মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে। ডিজিটাল পিআরের সামনে এখন বেশ কিছু বড় নৈতিক চ্যালেঞ্জ রয়েছে, যেমন গ্রাহকের ডেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেই বিষয়ে স্বচ্ছ থাকা। এরপর আছে এআই টুলসগুলোর মধ্যে থাকা অ্যালগরিদমিক বায়াস বা পক্ষপাতের ঝুঁকি। তাছাড়াও ডিপফেকের মতো ভুয়া কন্টেন্ট আর ফেক নিউজ কিভাবে মোকাবেলা করা হবে সেটাও একটা বড় প্রশ্ন। আর সবশেষে ইনফ্লুয়েন্সাররা যে কোনো ব্র্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে পোস্ট করছেন সেটা তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন কিনা, এই সবগুলোই এখনকার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি এই একটি প্রশ্ন দিয়ে। প্রযুক্তি আর ডেটা নিঃসন্দেহে পিআরকে আগের চেয়ে অনেক বেশি কার্যকর আর পরিমাপযোগ্য করে তুলছে, কিন্তু দিনের শেষে জনসংযোগের মূল ভিত্তিটা কি? মানুষের সাথে মানুষের সম্পর্ক। প্রযুক্তির এই দৌড়ে আমরা যেন সেই মানবিক সংযোগের শিল্পটাকেই হারিয়ে না ফেলি, সেটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।